আজ আমরা এমন একটা প্রযুক্তি নিয়ে কথা বলবো যার ক্ষমতা আছে মানুষ শব্দটার মানেই পুরোপুরি বদলে দেওয়ার। একটু ভাবুন তো, এমন একটা যুদ্ধ যেখানে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড সুপার সোলজাররা লড়ছে সাধারণ মানুষের বিরুদ্ধে। এটা কি কোনোদিনও একটা ফেয়ার ফাইট হতে পারে? না, পারে না। আর এটা কিন্তু শুধু কোনো সায়েন্স ফিকশনের গল্প না। ক্রিসপারের মতো প্রযুক্তি এই ভয়ঙ্কর সম্ভাবনাকে সত্যি করে তুলতে পারে। ধনী আর গরিবের মধ্যে যে তফাৎ, সেটা যদি শুধু টাকা পয়সার না হয়ে একেবারে জেনেটিক হয়ে যায়, মানে আমাদের ডিএনএতেই লেখা থাকবে কে উন্নত আর কে নয়। ভাবুন তো কি ভয়ঙ্কর একটা পৃথিবীর কথা বলছি আমরা, যেখানে বৈষম্য আমাদের জন্মগত পরিচয় হয়ে দাঁড়াবে। শুনতে সাইফাই মুভির গল্পের মতো লাগছে, তাই না? মনে হচ্ছে যেন অনেক দূরের ভবিষ্যৎ, কিন্তু আসল সত্যিটা হলো এই ঘটনাটা অলরেডি ঘটে গেছে। সালটা ছিল 2018। এই ঘটনা আমাদের নিয়ে যায় এক বিতর্কিত বিজ্ঞানীর গল্পে, আর পৃথিবীর প্রথম জিন এডিটের দুই যমজ শিশু লুলু আর নানার কাছে। Two beautiful little Chinese girls named Lulu and Nana came crying into the world as healthy as any other babies a few weeks ago. 2018 সালের অক্টোবরে জন্ম হলো পৃথিবীর প্রথম জিন এডিটেড যমজ শিশুর। কিন্তু যেটাকে একটা যুগান্তকারী আবিষ্কার ভাবা হচ্ছিল, মাত্র এক মাসের মধ্যেই নভেম্বরে সেটা একটা বিশাল আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিল। বিজ্ঞানীরা দুনিয়া জুড়ে নিন্দা করলেন, বললেন এটা অনৈতিক আর বিপজ্জনক। আর তার ঠিক এক বছর পর 2019-এর ডিসেম্বরে সেই বিজ্ঞানীকে হে জিয়ানকুইকে জেলে যেতে হলো। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একজন বিজ্ঞানীর হাতে এত ক্ষমতা চলে এলো? মানে মানবজাতির জেনেটিক কোডকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা। কোন সেই টুল, কোন সেই প্রযুক্তি যা এটা সম্ভব করল? চলুন সেই রহস্যটাই এবার ভেদ করা যাক। এর উত্তরটা লুকিয়ে আছে একটা বৈপ্লবিক প্রযুক্তির মধ্যে, আর মজার ব্যাপার হলো এর উৎসটা বেশ অদ্ভুত। এই প্রযুক্তির নাম হলো CRISPR-Cas9। একে বলা হয় মলিকুলার সিজার্স বা আণবিক কাঁচি। মানে বিষয়টা অনেকটা কম্পিউটারের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কমান্ডের মতো। ঠিক যেমন আমরা একটা ডকুমেন্টে ভুল শব্দ খুঁজে সেটাকে পাল্টে দিই, ক্রিসপারও ঠিক সেভাবেই আমাদের জেনেটিক কোডের কোটি কোটি অক্ষরের মধ্যে থেকে নির্দিষ্ট একটা অংশ খুঁজে বের করে, সেটাকে কেটে বাদ দিতে বা পাল্টে দিতে পারে। প্রসেসটা কিন্তু অবাক করার মতো সহজ। প্রথমত একটা গাইড ডিএনএর ঠিক কোন জায়গায় কাজটা করতে হবে সেটা খুঁজে বের করে। এরপর Cas9 প্রোটিন, মানে সেই কাঁচিটা, গিয়ে ঠিক সেই জায়গাটা কেটে দেয়। আর সবশেষে আমাদের শরীরের কোষগুলো নিজেরাই সেই কাটা জায়গাটা মেরামত করে নেয়। আর এই মেরামতের সময়ই বিজ্ঞানীরা চাইলে কোনো জিনকে নিষ্ক্রিয় করে দিতে পারেন বা সেখানে নতুন একটা জিন বসিয়ে দিতে পারেন। সিম্পল, কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? ক্রিসপার কিন্তু কোনো ল্যাবে তৈরি করা হয়নি। এটা আসলে ব্যাকটেরিয়ার একটা প্রাকৃতিক ইমিউন সিস্টেম। লক্ষ লক্ষ বছর ধরে ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে এই সিস্টেমটা ব্যবহার করে আসছে। বিজ্ঞানীরা শুধু এই প্রাচীন অস্ত্রটাকে নিজেদের কাজে লাগানোর বুদ্ধিটা বের করেছেন। তো একদিকে এই প্রযুক্তি যেমন অসংখ্য রোগ সারিয়ে তুলতে পারে, অন্যদিকে এটা গভীর বিভেদও তৈরি করতে পারে। চলুন দুটো দিকে একটু দেখি। এর ভালো দিকটা হলো এর সাহায্যে আমরা হাজার হাজার জেনেটিক রোগকে হয়তো চিরতরে মুছে দিতে পারবো। ভাবুন তো, সিকল সেল অ্যানিমিয়া, হান্টিংটনস ডিজিজ, এমনকি কিছু ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগগুলো আর থাকবেই না। আর এটা শুধু থিওরি নয়, বাস্তবেও ঘটছে। ভিক্টোরিয়া গ্রের কথাই ধরুন, উনি সারা জীবন সিকল সেল ডিজিজের ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু ক্রিসপার থেরাপি নেওয়ার পর উনি এতটাই সুস্থ হয়ে ওঠেন যে 2020 সালে প্রথমবার প্লেনে চড়তে পারেন। একটা ছোট ঘটনা, কিন্তু ওনার জীবনের জন্য এটা ছিল বিশাল একটা ব্যাপার। ভিক্টোরিয়ার গল্পটা যেমন আশার, লুলু আর নানার ঘটনাটা ঠিক ততটাই বিতর্কিত। কারণ দুটো ক্ষেত্রে যে এডিটিং করা হয়েছে তা ফান্ডামেন্টালি আলাদা, আর এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, দু ধরনের এডিটিং আছে। একটা হলো সোমেটিক এডিটিং। এটা অনেকটা একটা ওষুধের মতো। এটা শুধু একজন রোগীর শরীরেই কাজ করে আর তার সাথেই শেষ হয়ে যায়। ভিক্টোরিয়া গ্রের চিকিৎসাটা ছিল এই রকম। কিন্তু আরেকটা হলো জার্মলাইন এডিটিং। এটা করা হয় শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রূণের ওপর। আর এর ফলে যে পরিবর্তনটা হয় সেটা বংশ পরম্পরায় চলতে থাকে। মানে এটা শুধু একজন মানুষকে বদলায় না, পুরো মানব জাতির জেনেটিক কোডকেই চিরদিনের জন্য বদলে দেয়। লুলু আর নানার ওপর এটাই করা হয়েছিল। আর এই জার্মলাইন এডিটিংয়ের ঝুঁকিগুলো বিশাল। প্রথমত, এর এমন কোনো সাইড এফেক্ট হতে পারে যা আমরা এখন জানি না, আর সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। দ্বিতীয়ত, একটা ভ্রূণ তো আর সম্মতি দিতে পারে না যে তার ডিএনএ বদলে দেওয়া হোক। Do you agree?
আর সবচেয়ে বড় ভয় হলো এটা জেনেটিক্যালি উন্নত আর সাধারণ মানুষের মধ্যে একটা নতুন বিভেদ তৈরি করতে পারে। এই কারণগুলোতেই বিজ্ঞানীরা এতটা চিন্তিত। তাহলে এখন আমরা একটা কঠিন সিদ্ধান্তের সামনে এসে দাঁড়িয়েছি। প্রশ্নটা হলো, এডিট করা হবে নাকি হবে না? এই সংখ্যাটা দেখুন, 3000-এরও বেশি। আমাদের জেনেটিক কোডে শুধুমাত্র একটা ভুল অক্ষরের জন্য 3000-এরও বেশি ভয়ঙ্কর রোগ হয়, জাস্ট একটা ভুলের জন্য। তাহলে প্রশ্নটা হলো, যদি আমরা একটা ভ্রূণের ডিএনএতে থাকা সেই একটা ভুলকে ঠিক করে দিয়ে একটা মানুষকে সারা জীবনের কষ্ট থেকে বাঁচাতে পারি, তাহলে সেটা না করাটা কি অনৈতিক হবে না? এটা কিন্তু একটা খুব জোরালো যুক্তি। কিন্তু মুশকিলটা হলো, একবার শুরু করলে আমরা থামবো কোথায়? কে ঠিক করবে কোনটা রোগ আর কোনটা নয়? ধরুন হান্টিংটনস ডিজিজ সারানোটা হয়তো সবাই মেনে নেবে, ক্যান্সারের ঝুঁকি কমানো সেটাও হয়তো ঠিক আছে, কিন্তু তারপর টাক পড়া বন্ধ করা, বা ধরুন চোখের রং পছন্দ মতো বেছে নেওয়া, কিংবা আইকিউ বাড়ানো, কোথায় গিয়ে আমরা লাইনটা টানব? চিকিৎসা আর নিজেকে আরও উন্নত করার মধ্যেকার সূক্ষ্ম রেখাটা খুব সহজেই ঝাপসা হয়ে যেতে পারে। বিজ্ঞান যত এগোচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু আর শুধু বইয়ের পাতায় থাকছে না। এই আলোচনাটা এখনই শুরু করতে হবে। আর এটা শুধু বিজ্ঞানী বা দার্শনিকদের আলোচনা নয়, এটা আমাদের সবার আলোচনা, কারণ এর প্রভাব আমাদের সবার উপরই পড়বে। শেষ প্রশ্নটা হলো, স্বাভাবিক বা নরমাল বলতে ঠিক কী বোঝায়, আর সেই সংজ্ঞাটা ঠিক করে দেওয়ার অধিকারটা কার? এই প্রশ্নগুলোর উত্তরের উপরই হয়তো নির্ভর করছে ভবিষ্যতে মানুষ হওয়ার মানেটা ঠিক কী দাঁড়াবে।